দীর্ঘদিন ধরে বহন করে চলেছে মগরা মাথা পাগলা সংঘ। এখানকার মানুষের নিবিড় যাত্রা প্রেম, ধারাবাহিক নাট্যকর্ম ও নিরলস অধ্যাবসায়কে শ্রদ্ধা জানাতে সাগরিকার একাদশ প্রচেষ্টা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, পরিচালনা মগরা সাগরিকা সংঘ, প্রযোজনা মগরা শ্রী শ্রী মাথা পাগলা সংঘ। শ্রী শ্রী বাবা মাথা পাগলার চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি আমাদের নিবেদন কলির দুর্গা ধরেছে ত্রিশূল। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আমি ত্রিভুবন জয়ী মহিষাসুর, আমি অজেয়, আমি অমর। ব্রহ্মার বলে বলিয়ান আমি স্বর্গ মর্ত পাতাল যার পদভরে। আমি সেই সর্বশক্তিমান। ব্রহ্মার বলে রাজ বিধ্বস্ত রাজ মহিষাসুরের বল পরাক্রমে দেবতার স্বর্গের অধিকার হারালেন। অসুর গতির অত্যাচারে দেবলোক বিশাল বেতায় ভাগাক্রান্ত হয়ে উঠিল। সর্বোচ্চুত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণে তেজরশ্মি একত্রিত হয়ে এক পরমারূপবতী মূর্তি উৎপন্ন হল। ইনি হলেন জগৎমাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করিল। জাগো জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। জননী বরদা অজরা কুলা, জননী বরদা অজরা কুলা, বহু বরধারিণী বরদারিণী জাগো মা। শরণময়ী চণ্ডিকা
মরিনি, আমি মরিনি। আরে এটা কলিযুগ, আরে কলিযুগে অসুরেরা মরে না, তারা অজেয়, তারা অমর। তাই তো এই দুর্গার ধর্মের ত্রিশূল এই অধর্মের পূজারী মহিষাসুরের বক্ষভেদ করেও তাকে বধ করতে পারেনি। বরং এই কলির মহিষাসুরের কামনার অস্ত্রে বলি হয় আজকের এই হাজার হাজার দুর্গার নারীত্ব। ছেড়ে দিন, ছাড়ুন। কি করছেন? আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন। আজ আমি পূজা করবো, পূজা আমার কামনার পূর্ণে করবো তোমার যৌবনের পূজা। খবরদার! খবরদার! আমি তোমার আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি। মহিষাসুর মর্দিনী নাটকে অভিনয় করার বাহানায় তুমি আমার সতীত্ব নষ্ট করতে চাও না, কিন্তু তা আমি হতে দেব না। আমি আমি থানায় যাব, আমি সবাইকে বলবো। আরে এই দেশের এই বোকা জনগণ এই কলির দুর্গার আর এই মহিষাসুরের ধর্ষণের গল্প কোনো কি দিনই বিশ্বাস করবে না। বিশ্বাস না করলেও জনগণ বিশ্বাস না করুক, কিন্তু আমার মা বাবা, আমি আমার বাড়ি গিয়ে আমার বাবা মা দাদাকে বলবো, তারপর তাদের নিয়ে আমি থানায় যাব। সাবধান সাবধানে, তুই ভুলে যাস না তোর দাদা কিন্তু আমারই লেদ কারখানায় কাজ করে, আর আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে ছুড়ে দেবে মেশিনের উপর। তোর শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর সেই শোকে তোর বুড়ো মাটা হয়তো হাত ফেলবে, তোর মাটা হয়তো পাগল হয়ে যাবে। আপনি এমন করবেন না। দয়া করে আপনি আমায় ছেড়ে দিন। আমি আপনার পায়ে ধরছি। আরে দেখো দেখো জগৎবাসী, কি মনোরম দৃশ্য! এই মহিষাসুরের পদতলে বসে ভিক্ষা চাইছে কলির দুর্গা। ওগো দেবী, ওগো দেবী, মুক্তি তুমি নয়, মুক্তি চাই আমি তোমার থেকে। আমার আমার কামনার মুক্তি, আমার বাসনার মুক্তি, আমার ভোগ বিলাসের মুক্তি। দুর্গা, দুর্গা, এত এত রাতে কোথায় খুঁজি মেয়েটাকে? নাটকে ড্রেস রিহার্সেল আছে বলে সেই কোন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছে, এখন মাঝ রাত্রি হতে চললো, তবু মেয়েটা বাড়ি ফিরল না। ওদিকে ওদিকে রিহার্সেল ঘরে গিয়ে খবর নিয়ে জানলাম অনেক আগে নাকি রিহার্সেল শেষ হয়ে গেছে। তাহলে তাহলে মেয়েটা গেল কোথায়? দুর্গা, দুর্গা! কে ওখানে পড়ে আছে? এ কি? দুর্গা! দুর্গা! এই তো আমার দুর্গার গান। আমি কোথায়? আমায় ছেড়ে দাও। আমি নষ্ট করো না। আমায় ছেড়ে দাও। কাকে এত ভয় পাচ্ছিস রে মা? একটা অসুর বাবা, লালসায় তো বাবা গিয়েছে, আমার দিকে ছুটে এসেছে, আমাকে ছিন্ন ভিন্ন করছে। ওরে মা! দানব দলনী দুর্গা হয়ে তুই অসুরকে ভয় পাচ্ছিস? অসুরই তো তোর ভয়ে কাঁপবে। এটা যে কলিযুগ বাবা, এই যুগে অসুররা দুর্গার হাতে মরে না বাবা। এই যুগে আমার মতো অসহায় দুর্গাকে অসুরের হাতে হতে হয় দর্শিতা। কি বললি
বারে দুনিয়া বাহ, আর কত অশ্রু ঝরবে, আর কত হাহাকারে ভারী হয়ে উঠবে এদেশের আকাশ বাতাস, আর কত মা বোনের লজ্জা বলি হলে এদেশের পাপিষ্ঠদের পাপের ষোলকলা পূর্ণ হবে। হবে না বাবা, হবে না। এদের পাপের ষোলকলা যেমন পূর্ণ হবে না, তেমন এদেশের মা বোনেদের চোখের জলও কোনোদিন মুছবে না বাবা। তোর আইনের বিচার চাইতে আমি আদালতে যাব। বল মা বল, বল কে তোর এত বড় জন্মরাজ করেছে তুই বল। বলবো বাবা, আমি বলবো যে যে আমার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমি তাকে বাঁচতে দেব না বাবা। আমি থানায় যাব, আমি থানায় যাব। সাবধান শয়তানি, তোর দাদা আমার লেদে কারখানায় কাজ করে। আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপর ঝুড়ে ফেলে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। কি হলো রে মা? বল, বল কে সেই শয়তান? না বাবা, না। আমি এ কথা বলতে পারবো না বাবা, আমি কিছুতেই বলতে পারবো না। আর তোকে আমি জোর করবো না। তবে একটা কথা মনে রাখিস মা, পাপীরা কখনো রেহাই পায় না। পাপীর সাজা দিতে যেমন যুগাবতার বারে বারে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, তেমনি প্রয়োজন হলে তিনি আবারও আসবেন। আবারও আকাশে বাতাসে ধ্বনিত হবে সেই মহামন্ত্র, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সামনে বিপদ, যাবেন না, দাঁড়ান। ছাড়ুন, ছাড়ুন বলছি, নিরাপদ বদমাস, ছাড়ুন বলছি,
পারি, কিন্তু আপনি আজ আমার সাথে যেটা করলেন তারপর আপনি আপনার বিবেকের কাছে পাবেন তো? চুপ সারা সারা বদমাইশি করে আবার নগরা বাজে দেখবি সারা এই পাবলিকটাকে গণধোলাই খাওয়াবো। ওরে বাবা রে, আবার গণধোলাই! সর্বনাশ! গণধোলাই দিলে ওই মালটা যদি কেসে যায় না, আমাকে নিয়ে আবার টানাটানি। তার চেয়ে বরং রিপোর্ট করে দিলে হয় না? অন্য কিছু ভালো, অন্য কিছু। বেশ বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিটমাট করে নি। জরিমানা? আমাকে বরং কিছু 20,000 টাকা দিন। সে কি ম্যাডাম, ও সরকারি রেট 20,000 টাকা পাওয়ার মতো এমন কিছু তো আপনার সঙ্গে ঘটেনি। তাহলে এত টাকা আমি দেবো কেন? এই সালা ভদ্রলোকের বাচ্চা ম্যাডামকে বেউজ্জতি করে আবার জরিমানা দিতে অস্বীকার করে। এই শালা, দে। এই শালা, দে। এই ম্যাডাম, দেখুন তো ঠিক আছে তো? হ্যাঁ, 10,000 আছে। হ্যাঁ, ঠিক আছে, আপাতত এটাতেই হচ্ছে। যা শালা, ম্যাডামের মনটা বড্ড নরম, তাই অত অল্পতেই তোকে ছেড়ে দিল। অন্য কেউ হলে একেবারে মেরে তোর খোসাটাই ছাড়িয়ে দিত। 10,000 টাকা বাটপাড়ি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকেই ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, সমগ্র নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সংসারে যে মানুষের সারাটুকু কেড়ে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। ছি ম্যাডাম, ছি। দাঁড়ান বাবু, দাঁড়ান। ও বাবু দাঁড়ান, আমার একটা কথা শুনে যান, দাঁড়ান বাবু। কোথায় যাচ্ছিস তোমরে? ওই বাবুটাকে ভালো করে সমঝে দিতে। পরিস্থিতির চাপে পড়ে আমি এই খারাপ নোংরা কাজ করলেও আমার এই মনটা কিন্তু আনকোড়া নয়। তা যে কোনো পুরুষকে সে ঘায়েল করে দিতে পারে, পাগল করে দিতে পারে। তোর প্যারের বাজারে সব বন্ধ করে ওই শিকারের মালকড়িগুলো দিয়ে আমাকে দিয়ে চল চল আর অন্য কোথাও গিয়ে ফান পাতে চল। লজ্জা করে না নিজের মনকে আর শিকারি টোপ ফেলে কালা ধান্নার মধ্যে ছেড়ে দিতে লজ্জা করে না? আরে তুই আবার আমার কোন নিজের মায়ের পেটের বোন রে ঝুমরি, যেমন বোনের অধিকার ফোরাতে চাইছিস? তার মানে আমি তোমার নিজের বোন নই? না না, তুই আমার নিজের বোন নয়। তাহলে কি আমি কোথা থেকে এসেছি, কি আমার মা বাবা, কি আমার আর আমি তো কি পরিচয়? করে জানবো? তবে হ্যাঁ, যতদূর জানি ছোটবেলায় নাকি বাবুজি তোকে চড়কের মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল। কি বলে দাদা? যাকে আমি এতদিন নিজের বাবুজি বলে জেনে এসেছি, সে আমার নিজের বাবুজি নয়। তোমার আমার ভাই বোনের সম্পর্কটাও সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে। তাহলে আমার জন্মের সত্যিটা কি? আমি কি তাহলে কুমারী মায়ের অবৈধ পাপের ফসল? আমি কি তাহলে তার মা গর্ভে অবহেলায়, অনাদরে ও বাবাঞ্চিত এক সন্তান একটু একটু করে মানুষ হয়েছে? তুই শান্ত হ রে, তুই শান্ত হ। না, আর আমি খুঁজে ফিরবো আমার সেই পাষাণী মাকে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করবো, মা গো, জন্মের পরিচয় যদি তুমি আমাকে দিতে না পারবে, তাহলে কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? বলো, কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? কেন? সর্বনাশ, বাবুজি মারা যাওয়ার আগে ওর জীবনের পরিচয়টা আমাকে দিয়ে গেল। আমাকে বারবার পই পই করে বলে দিয়েছে আমি যেন ঝুমরিকে ওর আসল সত্যটা কখনো না বলি, কিন্তু আজ ভুলবশত আজ আমি আর তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আজ থেকে আমি পথের মানুষ, আমি পথে। পথের মানুষ তোকে কে বললো রে? আরে তুই তো আমার নিজের মায়ের পেটের বোন রে ঝুমরি, আমার নিজের মায়ের পেটের বোন। বলে দাদা? হ্যাঁ রে বাড়ি, হ্যাঁ। আরে আমি তো তোর সাথে একটু মজা করছিলাম রে, মজা। আরে তোর মনে নেই সেই ছোটবেলায় বাবুজি আমাদের দুজনকে দুবুকের পাঁজরে আগলে রেখে বলতো, তোরা দুজনে আমার দুবুকের দুটো পাঁজরে ঝুমরি, দুবুকের দুটো পাঁজর। মরেছে দাদা, আমার সব মরেছে। আমরা দুজনে বাবুজির বেটা বেটি না হলে বাবুজি কি আমাদের প্যার মোহাম্মদ দিতে পারতো?
করে ঝগড়ে আমাদের প্যার মোহ পড়তে পারতো না রে, পারতো না। তাই তোকে বলছি রে বোন, আমার কোথাতে দুঃখ না পেয়ে তুই আবার সে আমাকে আগের মতো দাদা বলে হ্যাঁ আমার বুকে ঝাঁপিয়ে পড়বি আয়। হায় রে বোন, আমার বুকে ঝাঁপিয়ে পড়বি আয়। হায় রে বোন। দাদা বলো আমাকে কথা দাও, এমন কথা যে কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। না রে ছোড়ে না, এই কথা কখনো বলবো না রে বোন, এই কথা কখনো বলবো না, কখনো না। দাদা এইভাবে মাথা গরম করো না। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই তোমার ওই বোনটা এ বাড়িতে থাকবে, না হলে আমি এ বাড়িতে থাকবো। ভদ্রভাবে কথা বলবে। কেন? আর ভদ্রতার ভরণ দেখিও না। যে ফ্যামিলির একমাত্র মেয়ে রাত বিরেতে যাত্রা নাটকের বাহানায় পেনালে করে বেড়ায়, সেই ফ্যামিলির মেয়ে কারোর মুখে ভদ্র শব্দটা মানায় না। লাভলি তুমি থামবে। তোমার মনটা কি ইট কাঠ পাথর দিয়ে ভরা, আর সেই জন্যই বুঝি তোমার ওই মনের মাঝে ভয়া মায়া নামক বস্তু দেশ মাত্র নেই। এমন দুর্ঘটনা যদি তোমার উপরে ঘটতো। অনেক আগে আমি আত্মহত্যা করতাম। লাভলি কি বললে বৌদি? কোথায় না আরেকবার বলো তো শুনি। একবার কেন, আমি হাজারবার বলবো। তোমার দিদি যদি সত্যি রেপ হতো, তাহলে ওই কালো মুখটা কখনোই সবার সামনে এসে দাঁড়াতো না। লাভলি ওই গলায় দড়ি দিত, নয়তো বা পুকুরের জলে ডুবে ওই কালো মুখটা লুকাতো। তার মানে তুমি কি বলতে চাও? আমার দিদির উপর যা কিছু ঘটেছে তার সবটাই মিথ্যে। হ্যাঁ, মিথ্যে। নিজেদের চরিত্র দুর্বলতা থাকতে তোমরা সবাই মিলে যে নাভাবে নাটক করে চলেছো। কি মিথ্যে গল্প? তাহলে আসল সত্যটা তোমার কি বলে মনে হয়? তোমার কি মনে হয় যে একটা মেয়ে অযথা কোনো প্রয়োজন ছাড়াই শুধুমাত্র সহানুভূতি পাওয়ার আশায় নিজের মিথ্যে কলঙ্কের কাহিনী নিজেই প্রচার করে বেড়াচ্ছে? সহানুভূতি পাওয়ার আশায় নয় ভাই, তোমার দিদি তার মানে ফুর্তি আমাদের মিথ্যে কলঙ্ক থাকতে সে কি বলতে চাও তুমি? তুমি তো চোখ থাকতেও বলা মহেশ্বর সেজে চোখখান বন্ধ করে বসে আছো। এবারের অনাচারগুলো তোমার চোখে কিচ্ছু পড়ে না, কিন্তু তোমার বাবা মা সব জানে। আর এও জানে যে তোমার এই ভিঙ্গি বোনটা নাটকের রিহার্সালে যাওয়ার নাম করে বেড়াই লাগোনা করে বেড়ায়। এই তুই কি করছিস দাদা? নোংরা আবর্জনায় হাত লাগিয়ে তুই নিজেও নোংরা হতে চাইছিস? কি বলে? আমি নোংরা আবর্জনা? তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার মধ্যে থেকে এমন দুর্গন্ধের বিষবাষ্প বেরোয় কেন? ওর কথা আমি কিছু মনে করছি না ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে পাগল। পাগল হলেও বৌদি তো কয়েকটা নির্মম সত্যি বলে দিয়েছে রে দাদা। কি সত্যি রে দিদি? এই, আর যদি আমি গলায় দড়ি নিয়ে ঝুলতে পারতাম, দিদি তুই বা যদি ওই ভরা পুকুরে ঝাঁপ দিয়ে মরতে পারতাম, তাহলে তোদের মুখ থেকে তো আমাকে এরকম কথা শুনতে হতো না রে ভাই। কিরে, তুই যদি ভরা পুকুরের মাঝে পড়ে মুখ লুকা, তাহলে তাহলে আমরা কোথায় মুখ লুকাবো বলতে পারি? এই সারা সময় সংসার তখন কি আমাদের দিকে এমন তুলে বলবে না যে সত্যি হয়তো মেয়েটা কলঙ্কিনী ছিল? সমাজ সংসার না বললেও আমার অনেক কাছের মানুষগুলোই তো আমাকে বলেছে রে ভাই। বলুন, যার যা ইচ্ছে বলুন, তবু আমি বলবো আমার দিদির মনে কখনো কোনো পাপ থাকতে পারে না, কোনো কলঙ্কি আমার দিদিকে নষ্ট করতে পারে না। আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতোই পবিত্র। তোর মতো যদি সবাই সরল হতো রে ভাই, তাহলে যে এই দুনিয়ায় পাল্টে যেত। এই দাদা দাদা, ওদের মতো তুইও কি আমায় নোংরা ভাবিস? আমার দেওয়া ভাই ফোটা নিতে তুই
পাবে নয়, পেয়েছে। ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। বাবা কেন জানিস? বাবা হয়ে মেয়ের লজ্জা চুরির প্রতিশোধ আমি নিতে পারিনি। বাবা কার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ে লজ্জা চুরি হয়েছে তো নাকি আপনার নিজেরাই তার বিলিয়ে দিয়েছে? নিজের মনটাকে পরিষ্কার আর চোখ কানগুলো খোলা রাখো বৌমা, তাহলে আসল সত্যটা তুমি আন্দাজ করতে পারবে। সত্যিটা আমার আন্দাজ করা হয়ে গেছে, কারণ আসল সত্যিটা লুকানোর জন্যই তো আপনারা সবাই মিলে যেভাবে নাটক করে চলেছে। লাভলি, এবার তুমি থামবে? বলতে দে, বড় মুখে বলতে দে। বৌমার মনে যত নোংরা আছে সব কথা বলতে দে, ওর মনটা পরিষ্কার হবে। বলো বৌমা, তোমার মন যা বলতে চাই তুমি তাই বলো। আপনাদের মেয়ে যদি সত্যি রেপ হয়ে থাকে, তাহলে যে রেপ করেছে তার নামটা আপনারা প্রকাশ করছেন না কেন? কেন কেন ধর্ষকের নামটা আপনারা থানায় ডায়েরি করছেন না? বৌদি, ঠিকই তো, আমাদের বোন কোনো অপরাধ না করেও সর্বহারা থেকে হাহাকার করে কাঁদবে, আর সে নম্বর জানোয়ারটা অন্যায় কোনো পার পেয়ে যাবে। কখনোই না। বল দুর্গা বল, কে তোর এমন সর্বনাশ করেছে? তুই বল। কেন তুই সবকটা ফাঁস করে দিচ্ছিস কালিমা? ভয়ে বাবা, ভয়ে? হ্যাঁ বাবা ভয়ে। কালবৈশাখী ঝড়ে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। সেই কালবৈশাখী ঝড় যদি আমাদের সংসারে আসে, তাহলে যে আমাদের সংসারটাই ভেঙে যাবে বাবা। তবুও তোকে বলতে হবে, কে সে শয়তান? বল 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 দুর্গা বল। তুই শুধু একবার সেই নম্বরটা নম্বর। না, আরে বলো বোন বলো, তুমি একটিবার শুধু সেই শয়তানের নামটা বলো, আমি নিজের হাতে সেই শয়তানটাকে গুলি করে মারবো। বাবু নয় পরম, আজ আমি তোমাদের এই দুর্দিনে তোমাদের দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। আজ সকালে শুনলাম কে বা তারা যেন দুর্গাবনকে ধর্ষণ করে রাস্তার উপর ফেলে দিয়ে গেছে। অথচ অথচ কাল রাত্রে আমরা একসাথে মহিষাসুর মর্দিনে ড্রেস রিহার্সেল করলাম। ছি 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 ছি। আমার ভাবতেই অবাক লাগছে যে আমার এই এলাকার একটা বোন ধর্ষিত হয়ে গেল, অথচ অথচ আমরা তার কোনো প্রতিরোধ করে তুলতে পারলাম না। প্রতিরোধ করে তুলতে না পারলেও প্রতিবাদ তো হবে। আরে নিশ্চয় হবে কাকা বাবু, নিশ্চয় হবে। ওই কামদুরির প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা ওই এলাকায় একটা প্রতিবাদী মঞ্চ সাজাবো, আর সেই মঞ্চের মাধ্যমে দাঁড়িয়ে আমার এই দুর্গা বোনের অসম্মানকারীদের খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো কাকা বাবু। মশাই, আর তাই তো বলছি দুর্গাবোন নিজের মনে সে ঘটনকারের নামটা একবার ফাঁস করুক। আমরা তো সেই কথাই বলছিলাম দাদা। আরে বাবা, বলার মতো কিছু থাকবে তবেই না বলবে। তোমার ওই গুণবতীর বোন আর তোমার মা বাবা যেভাবে সুন্দর নাটক করে চলেছে, সেটা একদিন না একদিন ফাঁস হয়ে যাবে। কথাটা বলে গেলাম। আর তোকে বলতে হবে, আমি তো কোনো কথা শুনবো না। থাক বরং, দুর্গাপুরের মানসিক অবস্থা ভালো নেই, তাই আমি না হয় অন্য একদিন এসে সবকিছু জেনে যাবো। আর হ্যাঁ কাকিমা, কাকিমা আপনি বলুন এই ব্যাগটা ধরুন। এতে কি আছে বাবা? আমার দুর্গাপুরের জন্য সামান্য কিছু ফলমূল আর একটা হরলিক্স আছে কাকিমা, আর এগুলো খেলে আমার দুর্গাপুর একটু শরীরে ভালো পাবে না কাকিমা। না, ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। ওগুলো আমার শরীরের বল বাড়ালেও আমার মনটাকে ভেঙে তছনছ করে দেবে। এসব কি জাতা বলছিস তুই? আরে বলবেই তো কাকিমা, দুর্গাপুরের উপর এত বড় একটা ঘটনা ঘটে যাবে, দুর্গাপুর মানসিকভাবে ভেঙে পড়বে। আর আমি তাই বলছিলাম বড়, হ্যাঁ বলুন। কাজ করো, আজ ভালো একটা নার্সিং হোমে গিয়ে আমার এই ছোট্ট বোনটাকে তুমি ভর্তি করে দাও। আচ্ছা। আর ওর ট্রিটমেন্টের জন্য যাবতীয় খরচ সব না হয় আমিই দেবো। না, আমার জন্য আপনাকে কোনো কথা ভাবতে হবে না। এভাবে তিল তিল করে মরাচ্ছে একেবারে শেষ হয়ে যাওয়া অনেক ভালো। দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদ মিছিল হোক, কিন্তু কিন্তু এই কলঙ্ক মেনে নিয়ে এবার আমাদের দুর্গাকে বিয়ে করবে। তুমি বলতে পারো আরতি? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। আপনারা বলছিলাম যদি
তো আমি না হয় দুর্গার দায়িত্ব। এ আপনি কি বলছেন দাদা? আপনি দুর্গাকে আরে ছি ছি বলছি, এ আমার কথা এসব তুমি কি উল্টো পাল্টা মানে করছো ভাই? আমি এতক্ষণ ধরে যাকে বোন বোন বলে এলাম তাকে কি না আমি আমার বউ বানাবার কথা ভাবো? আরে লোকে শুনে তো আমাকে খচ্চর বলবে রে ভাই। দাদা আসলে আমি বলছিলাম দুর্গাকে আমি আমার বউ না বউ মা করে বাড়ি নিয়ে যেতে। আপনারা আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ছোট্ট ভাই আছে আর সে মুম্বাইতে থাকে, তাই আমি বলে সে দুর্গা বোনকে ঠিক বিয়ে করতে রাজি হয়ে যাবে। না, আমার জন্য আপনাকে কোনো কথা ভাবতে হবে না। ছেলে মানুষই করিস না তোমরা, ছেলে মানুষই করিস না। উনি যে যেচে এসে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিয়েছেন, এতে সাপে বল হয়েছে মনে করিস? সাপে বল, সাপে বর না অন্য কিছু সে তো ভবিষ্যতেই বলবে। তবে তবে এভাবে হঠাৎ করে বিয়ের পক্ষে আমিও ঠিক রাজি নই, আমিও রাজি নই। রাজি না হয়ে কি উপায় আছে বলো? দুর্গার জীবনে এমন ঘটনা ঘটে যাওয়ার পর আবার দুর্গার দায়িত্ব নিতে কে এগিয়ে আসবে তুমি বলো না গো? সে অনেক আগে দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই দুর্গাকে গ্রহণ করবে। আপনি আপনি না মানে তুমি? আমি দিগন্ত বিশ্বাস, দুর্গাকে আমি ভালোবাসি। আরে বাবা 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 বাবা, আরে শুনে বড় ভালো লাগলো। তবে তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবে যে দুর্গার মতো একটা ধর্ষিতা, দুর্গার মতো একটা নষ্টা মেয়ে জন্য তুমি তাকে বিয়ে করতে পারবে। বিপ্লবী, যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কারো উপর নষ্টা মেয়ের তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তার সবই আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব ওই দুর্গার অপমানের চরম প্রতিশোধ। দারুণ দারুণ দারুণ। আরে তোমার মতো যুবকের এই সমাজে যে বড় প্রয়োজন ভাই। আসলে আসলে দুর্গাকে নিয়ে না আমরা সবাই বড্ড চিন্তায় ছিলাম ভাই। তুমি শুধু আমাদের চিন্তায় দূর করলে না, আমাদের ছোট্ট বোনটাকে একটা জীবন দান করলে। কাকিমা আর কাকাবু, আপনারা যেন এই ব্যাপারে আর কোনো অমত করবেন না। আর দিগন্ত, আমি আমি তোমার দাদা হয়ে তোমাকে অনুরোধ করছি ভাই, আমার এই দুঃখের বোনটাকে তুমি একটু সুখ ভিক্ষা দিও ভাই, একটু সুখ ভিক্ষা দিও। দুর্গাকে সুখী রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। আসি বোন, আর নিজের শরীরের দিকে খেয়াল রেখো, আর ওই ফল আর হরলিক্সটা একটু নিয়ম করে খেও। কেমন? আসি কাকিমা, আসি কাকা বাবু, আসি দিগন্ত। কেমন? ওই দুর্গা বোনের বিয়েতে আমি কিন্তু আবার আসবো কাকা বাবু। এই মল্লিক মশাই মানুষ নয়, একটা সাক্ষাৎ দেবতা। আর ওই দেব তুল্য মানুষটা আমাদের পাশে থাকলে আর আমাদের কোনো চিন্তা নেই। আরতি আরতি, তুমি দিগন্তের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ গো, হ্যাঁ। শীঘ্রই কিছু বাজার করে আনি, বাজার। এত দুঃখের মাঝেও এই মানুষটার মুখে একটু হাসি ফুটে উঠেছে। ওগো দয়াল ঠাকুর, ওর মনে তুমি শান্তিটুকু কেড়ে নিও না ঠাকুর, ওর মনে তুমি শান্তিটুকু কেড়ে নিও না। আমি দিগন্তের জন্য রান্না করতে যাচ্ছি রে মা। না না, আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না না বাবা না, ব্যস্ত কি বলছো বাবা, ব্যস্ত কি বলছো? সেই দুর্ঘটনা ঘটার পর দিন থেকে আমাদের বাড়িতে আজও পর্যন্ত হাড়ি চাপেনি। আজকে তোমার সঙ্গে বসে আমরা দুটো শান্তি মনে খাবো বাবা, আমরা দুটো শান্তি মনে খাবো, আমরা দুটো শান্তি মনে খাবো। এ কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ তুমি আমায় একটিবার ফোন করে জানালে না। তার আগে তুমি বলো, আমার মতো একটা নোংরা মেয়ের কাছে তুমি কেন ছুটে এসেছো? কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। কিন্তু উচ্ছিষ্ট তো হয়েছে, আর তাই তো আমার এই উচ্ছিষ্ট ভালোবাসা দিয়ে তোমার পুজো করতে পারবো না। এ তুমি কি বলছো দুর্গা? অনেক আগে আমি বলতাম, কিন্তু বাবা মা ভয়ে আমি বলতে পারিনি। দুর্গা, কিন্তু এখন বলছি, আমার মতো একটা নষ্ট মেয়েকে ভালোবাসা তোমার পক্ষে সম্ভব হবে না। তুমি এখান থেকে চলে যাও দিগন্ত, তুমি এখান থেকে চলে যাও। না দুর্গা, না।
আমি যে তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি দুর্গা। কিন্তু আমি যে নষ্ট হয়ে গেছি, আমার আমার জীবন মন সবকিছু যে মরে গেছে দিগন্ত। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে নেব। দিগন্ত তুমি এসো দুর্গা এসো, আর কোনো দ্বিধা সংকোচ নয়, স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে এসো, আমরা দুজন দুজনাকে আপন করে নিই। দিগন্ত দা, আমরা দুজনা সর্ব খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। চারিদিকে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর তীরে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। আজ আজ এত বিপদের পরেও তুমি আমার পাশে আছো দিগন্ত, তাই তো আমি তোমার হাত